বৃষ্টির এক সন্ধ্যাতে গ্রামের মোড়ের একটি চায়ের দোকানে দুজন লোক বসে চা খাচ্ছে। বৃষ্টি এখন না থাকলেও আকাশ বেশ ভার হয়ে আছে। এমন সময় চায়ের দোকানের পাশ দিয়ে পলাশী গ্রামের একজন বাসিন্দা হানিফ হেঁটে যাচ্ছিল। ও হানিফ ভাই, বাড়িতে ফিরছো বুঝি? হ্যাঁ মোহন, বাসাতে ফিরছি। আসো, এক কাপ চা খেয়ে যাও। মিলনদা, হানিফ ভাইয়ের জন্য তার পছন্দের গরম গরম আদা চা বানাও। আচ্ছা ঠিক আছে, বলছো যখন এক কাপ চা খেয়েই নি। একটু ভিজেও গেছি, তাই চাটা খেলে ভালোই লাগবে। হানিফ ভাই, তোমার এত হাসি খুশি মুখটা অমন থমথমে লাগছে কেন? বাড়িতে সবাই ভালো আছে তো? স্টেশনের দিক থেকে এলে কোথাও গেছিলে নাকি? গেছিলাম মানে জীবনপুরে গেছিলাম। জীবনপুর? সে তো অনেক দূর। তুমি তো আগে ওখানেই থাকতে, তাই না? হ্যাঁ, ওখানেই থাকতাম আমার হারিয়ে যাওয়া পরিবারের সাথে। স্কুলে চাকরিটা পেয়ে এখানে এসেছি। হারিয়ে যাওয়া পরিবার মানে? এ কি হানিফ ভাই, কাঁদছো কেন? তোমার যদি বলতে কোনো সমস্যা না থাকে তাহলে তোমার দুঃখ আমার সাথে ভাগ করতে পারো, হালকা লাগবে। আমি প্রতি বছর এই দিনে জীবনপুর যাই তাদের কাছে। তাদের কাছে মানে? ঠিক আছে, বলছি শুনো। চোখে জল মুছে চায়ে চুমুক দিয়ে হানিফ বলতে শুরু করে তার জীবনের এক ঘটনা। জীবনপুর গ্রামে আব্দুলের বাড়িতে আজ আনন্দের ঝলক চারিপাশে খেলা করছে, কারণ আজকে তার মেয়ে নুসরতের বিয়ে। আব্দুল চারিদিকে দেখে নিয়ে বলল, সবকিছু ভালো করে দেখে নিও, কোথাও যেন ভুল না থাকে। কত বড় লোক তারা, তারপরেও আমার মতো গরিব গরুর গাড়ির চালকের মেয়ের সাথে বিয়ে দিতে রাজি হয়েছে। এটাই আমার বড় পাওনা। একটি ছোট ছেলে দৌড়ে এসে বলল, আব্বা, আবার বরযাত্রী চলে এসেছে। তাই নাকি রে হানু? তাড়াতাড়ি গিয়ে দেখ তোর আপাকে সাজানো হলো কিনা। নিয়ে আয়, দেরি করিস না যেন। আমি ওই দিকটা দেখছি। এখনই যাচ্ছি। ছোট্ট ছেলেটি দৌড়ে যায় তার দিদির কাছে। কি রে হানু, অমন ভাবে কি দেখছিস? দেখছি আমার আপাকে কি সুন্দর লাগছে, ঠিক পরীর মতন। তোর মনটাই যে এত সুন্দর, তাই সবাইকে সুন্দর লাগে। আপা, তোমার বিয়ের পর আমাদের ভুলে যাবে না তো? এ কি কান্না করছিস কেন? তোরাই তো আমার জীবন, আর জীবন ছাড়া কি বাঁচা যায়? আচ্ছা, দেরি নয়, ওদিকে বরযাত্রী চলে এসেছে। আব্বা তাড়াতাড়ি তোমাকে নিয়ে যেতে বলেছে। হ্যাঁ চল, আমিও তৈরি। কিছু সময়ের মধ্যেই হানু নুসরতকে নিয়ে বিয়ের জায়গাতে উপস্থিত হয়। সেখানে এসে দেখে বেশ কোলাহল শুরু হয়েছে। কি হয়েছে বলতো? এমন চিৎকার চলছে কেন? আমি আমার ছেলের সাথে একটা শর্তেই তোমার মেয়ের বিয়ে দিতে পারি। তোমাকে এখনই 5 লক্ষ টাকা দিতে হবে। দাদা, হে কি বলছেন? এত টাকা আমি এখনই কোথা থেকে পাবো? আমাকে যদি কটা দিন সময় দেন। কি হয়েছে আব্বু? তোমার আব্বুকে বলেছি 5 লক্ষ টাকা দিতে, তবেই বিয়ে হবে। আমি আমার এই বাড়ির দলিল আপনাকে দিয়ে দিচ্ছি। বিয়েটা হয়ে যেতে দিন, কদিন পর বাকি টাকা দিয়ে দেব। আব্বু, তুমি এসব কি বলছো? তুমি এই বাড়ি লিখে দিলে থাকবে কোথায়? আর আফরোজ, তুমি চুপ করে দাঁড়িয়ে আছো কেন? আমরা তো ভালোবেসেই বিয়ে করব বলে ঠিক করেছিলাম, আর তুমি তো আমাদের অবস্থা জানতেই, তারপরেও। তোমার ভিখারি আব্বুকে বলো না বাড়িটা লিখে দিতে, আর পরে বাকি টাকা দিয়ে দিতে। আফরোজ, মুখ সামলে কথা বলো। ছি, আমি যে তোমাকে ভালোবেসেছিলাম তা ভেবেই লজ্জা করছে। ভিখারিদের আবার আত্মসম্মান।
নুসরত আর মেনে নিতে পারে না, সবার সামনে আফরোজকে ঠাসিয়ে চড় মারে। তোর এত বড় সাহস! এই বিয়ে আর কিছুতেই হবে না, সবাই চলো এখান থেকে। এইভাবে চলে যাবেন না, আমি আমার মেয়ের হয়ে ক্ষমা চেয়ে নিচ্ছি। আর ক্ষমা চেয়ে কিছু হবে না, এই বিয়ে কিছুতেই হবে না। এই নুসরত, এই চড়ের দাম সুদে আসলে খুব তাড়াতাড়ি তুলব, মনে রাখিস। সবার সামনে দিয়ে বিয়ে না করেই বরযাত্রী চলে যায়। কিছু সময় আগেও আনন্দে ঘেরা বাড়িতে দুঃখের ঘনঘটা নেমে আসে। নুসরত, তুই এ কি করলি? ছেলেটাকে সবার সামনে চড় মারলি। বেশ করেছি, ওকে চড় মেরেছি। আমার সামনে দাঁড়িয়ে আমার আব্বুকে অপমান করার সাহস ওকে কে দিয়েছে? আমার তো এই ভেবেই নিজের উপর ঘেন্না হচ্ছে, আমি নাকি এমন একটা অসভ্য ছেলেকে ভালোবেসেছিলাম যে বড়দের সম্মান করতে পারে না আর পণ চাই। ছি 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 ছি। তুমি কোনো চিন্তা করো না আব্বা, যা হয় ভালোর জন্যই হয়। আল্লাহরও হয়তো এটার ইচ্ছা। তুমি এখন ঘরে চলো, এমনভাবে কান্না করো না। আমি তুমি ভাই একসাথে থাকবো কতটা আনন্দের বলো তো। কিন্তু এখন আর কোনো কথা নয়। হানু, তুইও ঘরে চল। ছোট ছেলেটি বুঝতে পারে তার আপার কতটা কষ্ট হচ্ছে, কিন্তু কিছু বুঝতে দিচ্ছে না, শুধু পরিস্থিতিটা স্বাভাবিক করার চেষ্টা করছে। দুদিন পর, সারাদিন ঝড় বৃষ্টির পর বৃষ্টির বেগ কিছুটা কমলেও ঝিরঝির করে বৃষ্টি হচ্ছে। নুসরত যখন অফিস থেকে ফিরে স্টেশনে নামে তখন বেশ অনেকটা রাত হয়ে গেছে। স্টেশন থেকে সাইকেল নিচ্ছে, সেই সময় সাইকেল রাখার দোকানদার বলল, আজকে অনেকটা রাত হয়ে গেল যে নুসরত মা। হ্যাঁ কাকা, বৃষ্টির জন্য ট্রেন লেটে চলেছে তো, তাই সমস্যা হলো। এই বৃষ্টির রাতে একা যাবে? বাবা বা ভাইকে আসতে বলতে পারতে। হ্যাঁ কাকা, আমাকে বারবার ফোন করে তাই বলছিল। আব্বা সারাদিন পরিশ্রম করে আর ভাইয়ের পরশু থেকে পরীক্ষা, তাই না করেছি। আর গ্রামের পথ তো সবই চেনা, আর কি অসুবিধা হবে। তোমার মতো মেয়ে যেন ঘরে ঘরে হয়, সাবধানে যেও মা। আচ্ছা কাকু, আসি। এসো মা। নুসরত সাইকেল নিয়ে গ্রামের রাস্তা দিয়ে আধো অন্ধকারে যেতে শুরু করে। আকাশে তখন বিদ্যুৎ চমকাচ্ছে, জোরে হাওয়া দিচ্ছে। কিছু দূর যেতেই অন্ধকারের ভিতর থেকে দুটি চেহারা নুসরতের রাস্তা আটকে দাঁড়ায়। নুসরত জোরে সাইকেলের ব্রেক কষে। এ কি আফরোজ, তুমি এখন এখানে? তোর অপেক্ষায় করছিলাম, অনেকটা দেরি হয়ে গেল মনে হয় আজকে বাড়ি ফিরতে। যাক, আরো ভালোই হলো। আমাকে আটকালে কেন? যেতে দাও। তোকে যেতে দেব? চড় মেরেছিলি না সেদিন, আজ তার শোধ তুলবো। এই দাঁড়িয়ে দেখছিস কি? ধর ওকে। আফরোজকে চড় মারার ফল আজকেও টের পাবে। ছেড়ে দাও আমাকে, ভালো হবে না বলছি। ছাড়ো। বাঁচাও, বাঁচাও আমাকে, বাঁচাও। তোর চিৎকার এই ঝড় বৃষ্টি রাতে কেউ শুনতে পাবে না। এই বলে আফরোজ আর তার সাগরেদ নুসরতকে টানতে টানতে ভাঙা বাড়িটার দিকে নিয়ে যায়। ছাড় বলছি, ছাড়, ছাড় শয়তান, ছাড় বেয়াদব, ছাড়, ছেড়ে দে আমাকে। ঝড় বৃষ্টি রাতের অন্ধকার চিরে কারো কানে পৌঁছালো না অসহায় একটি মেয়ের করুণ আর্তনাদ। অনেক রাত অবধি না ফিরাতে আব্দুল আর হানু
ভীষণ চিন্তাতে পড়ে যায়। এত রাত হয়ে গেল, নুসরত এখনো এলো না কেন? চল তো দেখে আসি। গ্রামে খুঁজতে খুঁজতে সেই ভাঙা বাড়ির কাছে এসে ওরা পাথর হয়ে যায়। দেখে অর্ধ বস্ত্র অবস্থায় একটি গাছে ঝুলছে নুসরতের নিথর দেহ। নুসরত মা আমার! আব্দুল কান্নাতে ভেঙে পড়ে। হানুর ছোট্ট মাথাতে ঢুকে না ও একই দেখছে। তবে এটা বুঝতে পারে ওর আপা আর ওদের মাঝে নেই, চলে গেছে অনেক দূর, না ফেরার দেশে। কিছু সময়ের মধ্যেই জীবনপুরের সকলে বৃষ্টির রাতে ছুটে আসে তাদের সকলের পছন্দের নুসরতকে দেখতে। পুলিশ এসে দেহ নিয়ে যায়। পরের দিন পোস্টমর্টম করে জানা যায় নুসরতকে রেপ করে মেরে গাছে ঝুলিয়ে দেওয়া হয়েছে। জোহর বাদ নুসরতের লাশ খাটে করে কবরস্থানে নিয়ে যাওয়া হয়। কে আমার মেয়ের সর্বনাশ করলো? আল্লাহ, তাকে তুমি শাস্তি দিও। চোখের জলে কবরে চির বিদায় জানিয়ে বাসাতে ফিরে আসে আব্দুল আর হানু। ফাঁকা ঘরে আরো বেশি ভেঙে পড়ে তারা। মাসখানে কেটে গেলেও আব্দুল আর হানু এখনো নুসরতকে হারানোর যন্ত্রণা থেকে মুক্তি পেতে পারেনি। সেদিন রাত গভীর হলেও দুজনের চোখে ঘুম নেই। হঠাৎ দমকা হাওয়াতে পিদিমটা নিভে গেল। একটা কালো ছায়া জানলা দিয়ে ঘরে প্রবেশ করে। আব্বু, হানু, তোমরা কেঁদো না। কে? কার গলা এটা? এটা তো আমার আপার গলা। আপা, তুমি অন্ধকারে কেন? নুসরত মা, হানু, পিদিমটা জ্বালা। না, আলো জ্বালিও না। আলোতে আমি থাকতে পারবো না। আমি যে এখন আর এই পৃথিবীর কেউ নই। আমি জানি আমাকে ছাড়া তোমরা খুব কষ্টে আছো, তাই তো আমি এসেছি কিছু কথা জানাতে। সত্যি মা, তোকে ছেড়ে তোরে আব্বু আর ভাইটা খুব কষ্টে আছে। আমাদের কাছে পৃথিবী পুরো অন্ধকার, কারণ তুই তো ছিলে আমাদের জীবনের আলো হয়ে। অন্ধকারে অবয়বটা পরিষ্কার দেখা না গেলেও এটা যে নুসরত সেটা বুঝতে অসুবিধা হলো না আব্দুল আর হানুর। আমার মৃত্যুর প্রতিশোধ নেওয়ার সময় এসে গেছে, আর তাহলেই আমি মুক্তি পাব। তার মানে? শোনো তবে। এরপর নুসরত ওর সাথে ঘটে যাওয়া সেই বৃষ্টি রাতের ঘটনা সবটা খুলে বলে। সব কথা শুনে আব্দুল আর হানু দুঃখের মাঝেও আগুনের মতো জ্বলে ওঠে। হানু পরিষ্কারভাবে বিষয়টি না বুঝলেও ওই আফরোজ যে ওর আপাকে মেরেছে তা বুঝতে পারে। আমি এখনই পুলিশের কাছে যাব, সব বলবো পুলিশকে। ওখানে গিয়ে কিছু হবে না, ওরা এমনিতেই বড়লোক, আর প্রমাণ কিছু নেই। তবে কি ওই শয়তানটা এইভাবে ঘুরে বেড়াবে? না, তা হবে না। দুদিন পর এই গ্রামে ও বিয়ে করতে আসছে। ও আচ্ছা, তাহলে ওয়াসিমের মেয়ের সাথে ওই শয়তানের বিয়ে। আমাকে তো গরুর গাড়িতে করে বরযাত্রী আনতে বলেছে। নুসরত এরপর কিছু কথা আব্দুলকে বুঝিয়ে দেয়। আব্বু, এটা তোমাকে করতেই হবে, তবেই আমার মুক্তি হবে। দুদিন পর রাতে ট্রেন থেকে বেশ কিছু লোক নামে। স্টেশনের বাইরে লাইন ধরে গরুর গাড়ি দাঁড়িয়ে। এ কি, আমার তো মোটর গাড়িতে যাওয়ার কথা, সেটা কোথায়? আর কি বলবো বাবা, আজকে বিকেলেই হঠাৎ মোটর গাড়ি নাকি খারাপ হয়ে গেছে, কিছুতেই ঠিক করতে পারছে না। আর শহর থেকে মোটর গাড়ি আসতে রাত হয়ে যাবে, তাই একটু কষ্ট করে গরুর গাড়িতে চলো।
উফ, কি ঝামেলা। আচ্ছা ঠিক আছে, কোন গাড়িতে উঠতে হবে? ওই যে সবার সামনে যে গাড়িটা দাঁড়িয়ে আছে ওটাতে উঠো। আফরোজা তার বন্ধু সাগরেদ একটা গরুর গাড়িতে উঠে, আর বাকিরা অন্য গাড়িতে। গরুর গাড়ি চলতে শুরু করে। আকাশে মাঝে মাঝেই বিদ্যুতের ঝলকানি যেন কোনো ঝড়ের ইঙ্গিত দিচ্ছে। বেশ কিছুটা যাবার পর এ কি, তুমি এই অন্ধকার রাস্তা দিয়ে গাড়িটা নিয়ে যাচ্ছ কেন? বাকিরা তো অন্য পথে যাচ্ছে। এই পথে তাড়াতাড়ি হবে, আর তাছাড়া আপনি তো এই পথ চিনেন। এই পথেই তো কুকর্ম করেছিলিস শয়তান। এ কে তুই? গরুর গাড়ির চালক ওর দিকে মুখ ঘোরাতেই, এ কি তুমি? হ্যাঁ, আমি সেই অভাগী নুসরতের আব্বু। হঠাৎ একটি ভয়ঙ্কর চেহারা গরুর গাড়ির সামনে এসে দাঁড়ায়। ওরে বাবারে, এ কি ভয়ঙ্কর! দুজন গরুর গাড়ি থেকে নেমে বৃষ্টির ভেতরে ছুটতে শুরু করে। কিন্তু পাপের থেকে কি পালিয়ে বাঁচা যায়? তার উত্তর এখানেই দিয়ে যেতে হয়। নুসরত তার আসল রূপে ফিরে আসে। দেখ আমাকে, চিনতে পারছিস? এ কি, এ তো নুসরাত। তোরা আমাকে বাঁচতে দিলি না, এর ফল তোদেরকে পেতে হবে। নুসরাত, আমাকে ছেড়ে দাও, এবারের মতো আমাকে ছেড়ে দাও। আমি আর কোনো ভুল করব না, আমাকে যেতে দাও। আজ আমার বিয়ে, নুসরাত আমাকে ছেড়ে দাও। আজ তোদেরকে মেরে আমি মুক্তি পাবো। তারা দুজন জানের ডাহায় ছুটতে শুরু করে। নুসরতের ভয়ঙ্কর চেহারা ছুটতে ছুটতে আফরোজকে ধরে ফেলে, গলা চেপে ধরে মাটি থেকে শূন্যে তুলে ধরে। হানু একটা গাছের পিছন থেকে বেরিয়ে আসে। আব্বু, তুমি ভালো থেকো। তোমাকে ভালো থাকতে হবে হানুর জন্য। হানু, আব্বুকে দেখিস, জীবনে অনেক বড় হোস। জাননি, ওই জান্নাত থেকে আমি তোদের দেখব। আমিও আজ থেকে মুক্তি পেলাম। নুসরত, মা আমার, তোকে ছেড়ে আমরা কি করে থাকবো? আব্বা! এই বলে নুসরত সাদা ছায়া হয়ে আকাশে মিলিয়ে যায়। আব্দুল আর হানু চোখের জলে তাকে বিদায় জানায়। মোহন, তুমি হয়তো ভাবছো আমি এই ঘটনা কিভাবে জানলাম। একদম ঠিক বলেছ। আসলে ওই ছোট্ট ছেলেটি হানু ওরফে হানিফ হলাম আমি। আসলে আমি অনাথ ছিলাম। গ্রামের শেষের ভাগাড়ে আমাকে জঞ্জাল ভেবে ফেলে দেওয়া হয়, আর আমার আব্বা আব্দুল আমাকে তুলে নিয়ে আসে। গরিব হলেও তার মনুষ্যত্ব কিন্তু মরে না। আমার আপু নুসরত আমাকে ছোট্ট ভাইয়ের মতো আপন করে নিয়েছিল। আমার আব্বাকে আমার সামর্থ্য মতো আনন্দ দিতে পেরেছিলাম, এটাই আমার পরম পাওনা। আমি প্রতি বছর এই দিনে যতই কাজ থাকুক না কেন জীবনপুরের কবরে যাই আমার আপুর কাছে। কেন? আজকে আমার আপুর মৃত্যুদিন। আজ থেকে 40 বছর আগে আজকের দিনেই আপু মারা যায়। এই দিনটাতে তাদের কবরের সামনে গিয়ে কবর জিয়ারত করি।
তাদের জন্য দোয়া চাই। তারা যেখানেই থাকে যেন ভালো থাকে। এরপর বেঞ্চি থেকে উঠে হানিফ বৃষ্টির রাতের অন্ধকারে মিলিয়ে যায়। আজকের গল্পটি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর যদি ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন। আর আপনারা যারা গল্প পাঠাতে চান আমাদের ফেসবুক পেজে ইনবক্স করে পাঠাতে পারেন, অথবা আমাদেরকে মেল করতে পারেন। এছাড়াও আমাদের ইনস্টাগ্রাম আইডি আছে, আপনারা ফলো করে নিতে পারেন। সব কিছুর লিঙ্ক ডিসক্রিপশন বক্সে দেওয়া আছে।